ওকে, অলমোস্ট 140 হয়ে গেছে পার্টিসিপেন্টস। আমি আজকে শুরু করছি। ওকে স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। Today's topic is body fluid and learning objects. Under the headline of body fluid, we'll learn about total body water and body fluid compartments, water balance, that is daily intake and output, then food water and metabolic water and water turnover, and another two topic, that is body fluid volume regulation and diuresis. আজকে তোমাদের জন্য আমি প্রথম যে চারটা হেডলাইন দিয়েছি এই চারটা আজকে ডিসকাস করব, আর পরের দুটো আমি পরবর্তী ক্লাসে ডিসকাস করব। নাও টোটাল বডি ওয়াটার। টোটাল বডি ওয়াটারটাকে যদি আমি পার্সেন্টেজ অফ বডি ওয়েটের সাথে কোরিলেট করে একটা সিনারিও দেখতে চাই, তাহলে এমন হবে এজ গ্রুপ অনুসারে এবং জেন্ডার হিসেবে যদি আমি ভাগ করতে চাই, তাহলে নিউবর্ন অর ইনফ্যান্ট, যারা ইনফ্যান্ট মিনস আপ টু 1 ইয়ার অফ এজ, তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে টোটাল বডি ওয়েটের অলমোস্ট 75 থেকে 80% বডি ওয়েটের 75 to 80% থাকবে হচ্ছে ওয়াটার। দেন অ্যাডাল্ট মেইলের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা কমে আসবে, দ্যাট ইজ 60%, অ্যান্ড অ্যাডাল্ট ফিমেলে এটা আরেকটু কমবে, দ্যাট ইজ 55%, অ্যান্ড এল্ডারলি মেইলের ক্ষেত্রে এটা হচ্ছে 50%, অ্যান্ড এল্ডারলি ফিমেলের ক্ষেত্রে এটা হচ্ছে 45%। এখন এই চার্টটা থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডাল্ট মেইলে আমরা বলেছি 60%, অ্যাডাল্ট ফিমেলে বলেছি আমরা 55%। এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে একটা জেন্ডার ভেরিয়েশন আছে, দ্যাট ইজ অ্যাডাল্ট মেইল অ্যান্ড অ্যাডাল্ট ফিমেলে দেখা যাচ্ছে মেইলের তুলনায় ফিমেলে অন অ্যান অ্যাভারেজ এখানে 5% দেখা যাচ্ছে, বাট ইউজুয়ালি যেটা বলে যে 5 থেকে 10% বডি ওয়াটার কম থাকে। এখন একটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে কেন কম থাকে। এটার একটা এক্সপ্লানেশন আছে যেটা আমরা পরবর্তীতে দেখব। যেটা বললাম যে কেন কম থাকবে মেইলের থেকে ফিমেলে বডি ওয়াটার, এটা আমরা আগেই বললাম যে ফিমেলে বডি টোটাল বডি ওয়াটার ইজ অ্যাবাউট 5 to 10% লেস দ্যান দ্য মেল অফ সেম এজ গ্রুপ। কারণ হচ্ছে মোর ফ্যাট ডিপোজিশন ইন ফিমেল বডি, ফিমেলদের ক্ষেত্রে ফ্যাট ডিপোজিশনটা বেশি থাকে। এবং এটা একটা ইউনিভার্সাল ট্রুথের মতো একটা কথা আছে, সেটা হচ্ছে যে ওয়াটার কন্টেন্ট অফ দি বডি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফ্যাট কন্টেন্ট অফ দি বডি। আমরা যখন ফ্যাটের কেমিস্ট্রি পড়েছি তখন আমরা ফ্যাটের ক্যারেক্টারিস্টিক ফিচারের মধ্যে, জেনারেল ফিচারের মধ্যে আমরা পড়েছিলাম যে ফ্যাট ইজ টোটালি হাইড্রোফোবিক। দ্যাট মিনস ওয়াটারকে ফ্যাট রিপালস করে। এখন এই রিপালশনের জন্য যেটা হচ্ছে, যেহেতু হাইড্রোফোবিক, সো ইট ডাজ নট হ্যাভ দ্য টেন্ডেন্সি অর অ্যাফিনিটি টু রিটেইন ওয়াটার অথবা স্টোর ওয়াটার। যদি ফ্যাট বেশি থাকে বডিতে তখন কি করবে, এরা ওয়াটার রিপালশন করবে, এবং রিপালশনের পরে যেটা হবে যে বডিতে ওয়াটারের কন্টেন্টটা কমে যাবে। সেই জন্যই যেটা দেখা গেল আমরা চার্টে, প্রিভিয়াস চার্টে দেখলাম যে মেলদের ক্ষেত্রে ওয়াটারের কন্টেন্টটা বেশি রাদার দেন ফিমেল। এটাই হচ্ছে এক্সপ্লানেশন। যেহেতু মোর ফ্যাট ডিপোজিশন থাকে ইন কেস অফ ফিমেল, সো আর ফ্যাট যেহেতু হাইড্রোফোবিক সেই জন্য ওয়াটার রিপালশন করে, বডিতে ওয়াটার কন্টেন্টটা কম থাকে, সেই জন্যই আমরা পার্সেন্টেজটা কম দেখিয়েছি। এখন ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস চার্টে দেখেছিলাম যে অ্যাডাল্ট মেল অথবা ফিমেলের থেকে ইনফ্যান্টদের ক্ষেত্রে ওয়াটার কন্টেন্টটা, ওয়াটার রিকোয়ারমেন্টটা অনেক বেশি, অন অ্যান অ্যাভারেজ 70 to 80%। কেন? এই যে ওয়াটার রিকোয়ারমেন্ট ইন ইনফ্যান্ট পার কেজি অফ বডি ওয়েট হিসাবে হিসাব করলে দেখা যায় যে ইজ ভেরি হাই অ্যাজ দে লস মোর ওয়াটার। কেন? কারণ হচ্ছে
এরা বেশি বেশি ওয়াটার লস করে। ওয়াটার লস করে কেন? ওয়াটার লস করার আবার 3টা কজ আছে। নাম্বার 1 কজ হচ্ছে বেজাল হিট প্রোডাকশন। দ্যাট ইজ বাচ্চাদের বডিতে 2 to 3 টাইমস মোর হিট প্রডিউসড হয়, মানে যেটা কেন? টু ইনক্রিজ দ্য ওয়াটার ইভাপোরেশন, মানে বডি থেকে ওয়াটার ইভাপোরেট করার জন্য যে হিটটা দরকার সেটা বডিতে বেশি প্রডিউস হওয়ার জন্য বেজাল হিট প্রোডাকশনটা বেশি হয়। কেন এই হিট প্রোডাকশন হচ্ছে? টু মানে ইভাপোরেট কেন হচ্ছে ওয়াটার? টু মেনটেন দ্য টেম্পারেচার ব্যালেন্স। দ্যাট ইজ ইট ইজ 2 to 3 times more than the adult lead to increase evaporative water loss to maintain the temperature balance. এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে বাচ্চাদের বডি সারফেস এরিয়া টু বডি ওয়েট যে একটা রেশিও আছে, এই বডি সারফেস এরিয়ার এবং বডি ওয়েটের রেশিওটা অ্যাডাল্টদের ক্ষেত্রে বাচ্চাদের বেশি। দ্যাট ফ্যাসিলিটেট মোর ওয়াটার লস। এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে রেনাল কনসেন্ট্রেটিং পাওয়ার। বাচ্চাদের কিডনিটা হচ্ছে immature থাকে, so it is poor in comparison to adult, to leads to more urinary water loss. ওয়াটার লসটা বেশি হয় ভায়া কিডনি। এই 3টা কারণের জন্য যেটা হচ্ছে যে বাচ্চাদের মোর ওয়াটার লস হচ্ছে, এবং সেই জন্য কি হচ্ছে যত বেশি ওয়াটার লস হবে তত বেশি বাচ্চাদের যেটা হবে ফ্লুইড ইনটেক করতে হবে। সেই জন্যই ওয়াটার রিকোয়ারমেন্ট ইন ইনফ্যান্ট ইজ ভেরি হাই অ্যাজ দে লস মোর ওয়াটার। এবং সেই ওয়াটারটা লস হচ্ছে কেন? আমরা 3টা কারণ অলরেডি জানলাম, যে বেজাল হিট প্রোডাকশন, 2 নাম্বার হচ্ছে রেশিও অফ বডি সারফেস এরিয়া টু বডি ওয়েট, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ইম্যাচিউর কিডনি ফাংশন। এখন আসো ডিস্ট্রিবিউশন অফ টোটাল বডি ওয়াটার। ডিস্ট্রিবিউশন অফ টোটাল বডি ওয়াটার এটাকে আমরা যে বলবো সেটা হচ্ছে গিয়ে নর্মাল বডি ওয়েট। আমরা সাধারণত, তোমরা পরবর্তীতে দেখবে এটা নিয়ে একটা ক্যালকুলেশন আছে, আমরা এখানে বলছি একটা স্ট্যান্ডার্ড একটা মাপের কথা বলছি, কিন্তু তোমাদের আদার জিনিসগুলো জানতে হবে যে কিভাবে আমরা একজন মানুষের, সেটা অ্যাডাল্ট মেল হোক, ফিমেল হোক, এল্ডারলি পিপল হোক, ইনফ্যান্ট হোক, তাদের টোটাল বডি ওয়াটারটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। এটা একটা নর্মাল ইউনিভার্সাল একটা ফর্মুলা, যেটা যে টোটাল বডি ওয়েটের 60% হচ্ছে বডি ওয়াটার থাকবে। সেটা কাদের ক্ষেত্রে? আমি অ্যাডাল্ট মেল হিসেবেই ধরছি। তোমরা প্রিভিয়াস চার্টটা একটু খেয়াল রাখবে, তোমাদের কোশ্চেনে যা প্রি রিকুইজিট থাকবে সেটার উপর বেসিস করে তোমরা এই ক্যালকুলেশনটা করবে। এখানে আমি অ্যাডাল্ট মেইলের দেখাচ্ছি। একজন অ্যাডাল্ট মেইল যার বডি ওয়েট হচ্ছে 70 কেজি, সেই ক্ষেত্রে তার নর্মাল টোটাল বডি ওয়াটার হবে হচ্ছে 60%। চার্টে আমরা দেখেছি 60%। 60% অফ বডি ওয়েট, দ্যাট ইজ 70 into 60/100, দ্যাট ইজ 42 লিটার। আমি এখানে একটা কোশ্চেন রেখেছি যে ক্যালকুলেট টোটাল বডি ওয়াটার অফ 50 কেজি অ্যাডাল্ট ওম্যান। 50 কেজি অ্যাডাল্ট ওম্যান, আমরা চার্টে দেখেছি 50 কেজি অ্যাডাল্ট ওম্যানের কত হবে? টোটাল বডি ওয়েটের কত পার্সেন্ট হবে? আমরা অ্যাডাল্ট ওম্যানের ক্ষেত্রে 55%. তাহলে 55 আর 50 কেজি, ধরো 55 না, তোমাদের ক্যালকুলেশনের জন্য আমি এখানে 55 করে দিলাম, ঠিক আছে? 55 কেজি অ্যাডাল্ট ওম্যান, তাহলে কি হবে? এটা আমরা বের করব, বের করে যেটা দেখি সেটাই হবে হচ্ছে গিয়ে সেই অ্যাডাল্ট ফিমেলের টোটাল বডি ওয়াটার। তোমরা এটা নিজেরা ক্যালকুলেট করে বের করে নিও যে কি হবে। আবার যেমন ক্যালকুলেট ইনফ্যান্ট, 5 কেজি ইনফ্যান্টের বডি ওয়েট, তাহলে ইনফ্যান্টের ক্ষেত্রে কত হবে? 70 থেকে 80%, তাই না? তাহলে হচ্ছে গিয়ে কত হবে? তাহলে এই 70 মানে 70 যেটা হয়েছে তাহলে মানে 5 হবে, 5 ইন্টু এটা হচ্ছে 70 ডিভাইডেড বাই 100, তার মানে হচ্ছে গিয়ে 7 কত হবে? 49 লিটার। যেহেতু বডি ফ্লুইড বেশি, 49 লিটার হবে। তো এইভাবে আমরা ক্যালকুলেট করে বডি ওয়াটার, টোটাল বডি ওয়াটার বের করব। তোমাদের আমি নেক্সট স্লাইডটা দেখার পর একটা কোশ্চেন থাকে, সেটা আমি বলবো। তার আগে আমরা একটু দেখি যে কম্পার্টমেন্ট, বডি ফ্লুইড কম্পার্টমেন্ট কেমন থাকবে। 4টা কম্পার্টমেন্টে যদি আমরা ভাগ করি, মেইনলি হচ্ছে মেজর হচ্ছে 2টো কম্পার্টমেন্ট। সেটা কেমন? একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট অ্যান্ড এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্ট। ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টে আমরা বুঝতেই পারছি, ইন্ট্রা মানে ভিতরে, সেলের ভিতরে,
যে সেইখানে যে ফ্লুইডটা থাকবে দ্যাট ইজ নোন অ্যাজ ICF, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। অ্যান্ড এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে যে ফ্লুইডটা থাকবে সেটাকে আমরা বলেছি ECF, দ্যাট ইজ এক্সট্রাসেলুলার ফ্লুইড। নেক্সট, এই এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টের মধ্যে আবার দুটো কম্পার্টমেন্ট থাকে, দ্যাট ইজ ইন্টারস্টেশিয়াল কম্পার্টমেন্ট, এটার আরেকটা নাম আছে ইন্টারসেলুলার কম্পার্টমেন্ট। ইন্টার মানে হচ্ছে গিয়ে দুটো সেলের মাঝখানে যে কম্পার্টমেন্টটা থাকে দ্যাট ইজ ইন্টারসেলুলার কম্পার্টমেন্ট। এটার আরেকটা নাম ইন্টারস্টেশিয়াল কম্পার্টমেন্ট। এটা কনফিউজ করার কোনো কারণ নাই, এটা মাথায় রাখবে যে ইন্টারস্টেশিয়াল কম্পার্টমেন্ট তোমার বইয়ের বিভিন্ন জায়গায় দেখবে ইন্টারস্টেশিয়াল কম্পার্টমেন্ট আছে, কোথাও আছে ইন্টারসেলুলার কম্পার্টমেন্ট, এগুলো একই জিনিস। এবং সেইখানটাতে যে ফ্লুইডটা থাকবে দ্যাট ইজ নোন অ্যাজ ইন্টারস্টেশিয়াল ফ্লুইড অর ইন্টারসেলুলার ফ্লুইড, সংক্ষেপে দেখবে ISF। ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটাকেই সংক্ষিপ্ত করা হয়েছে ISF। অ্যানাদার ওয়ান ইজ ইন্টারভাস্কুলার। ভাস্কুলার মানে হচ্ছে ভেসেলের ভিতরে যে ফ্লুইডটা থাকে দ্যাট ইজ নোন অ্যাজ প্লাজমা। তাহলে আমরা কম্পার্টমেন্ট পেলাম চারটা, বেসিক্যালি মেজর হচ্ছে দুটো, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট। অ্যান্ড এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে গিয়ে ইন্টারস্টেশিয়াল কম্পার্টমেন্ট অর ইন্টারসেলুলার কম্পার্টমেন্ট, আর একটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট। এবং ফ্লুইডের থাকবে ICF, ECF এবং ISF অ্যান্ড প্লাজমা। এখন আসো যে ওই যে আমি প্রথমে একজন পার্টিকুলার ক্যান্ডিডেট নিয়েছিলাম, একজন অ্যাডাল্ট মেল, তার বডি ওয়েট ছিল 70 কেজি। তার ক্ষেত্রে আমি দেখি এই 70 কেজি অ্যাডাল্ট মেইলের ক্ষেত্রে আমরা দেখলাম যে টোটাল বডি ওয়াটার থাকে হচ্ছে 42 লিটার। এই 42 লিটার ফ্লুইড এখন টোটাল এই কম্পার্টমেন্টগুলোর মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেটার একটা ক্যালকুলেশন অ্যাজ ওয়েল অ্যাজ একটা চার্ট, মানে কম্পার্টমেন্টাল ডিভিশন অফ ফ্লুইড অ্যাজ ওয়েল অ্যাজ ওই 60% বডি ওয়েট দ্যাট ইজ 42 লিটার ফ্লুইডটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে এই কম্পার্টমেন্টগুলোর মধ্যে সেটা আমরা একটু এই চার্টটাতে দেখব। তো টোটাল বডি ওয়েট 60% অফ বডি ওয়েটের টোটাল বডি ফ্লুইড হচ্ছে 42 লিটার, এটাকে আমরা ডিস্ট্রিবিউট করি, আমরা কম্পার্টমেন্ট ওয়াইজ যদি করি ICF এ কতটুকু থাকবে, ECF এ কতটুকু থাকবে। এই লাইন থেকে আমরা যেটা মাথায় উঠাবো সেটা হচ্ছে আমাদের বডি ফ্লুইড কম্পার্টমেন্টের মধ্যে যে ফ্লুইড থাকে সেটা ইন্ট্রাসেলুলার ফ্লুইডটা বেশি থাকবে রাদার দ্যান এক্সট্রাসেলুলার ফ্লুইডের থেকে। সেটা কতটুকু, টোটাল বডি ফ্লুইডের 2/3 থাকবে হচ্ছে ICF এবং টোটাল বডি ফ্লুইডের 1/3 থাকবে হচ্ছে ECF। আমি এখানে পার্সেন্টেজটা যে 40% অ্যান্ড 20% দেখিয়েছি, এটা দেখিয়েছি যে এই যে টোটাল বডি ওয়াটার 60%, এটার হচ্ছে 40%, যেহেতু 2/3 তাহলে 40% হচ্ছে, আর 1/3 যেহেতু 20% হচ্ছে, তাহলে 42 ইন্টু 2/3 দ্যাট ইজ 28 লিটার হবে ICF এবং ECF হবে 42 ইন্টু 1/3 দ্যাট ইজ 14 লিটার। তাহলে 28 লিটার হবে ICF এবং 14 লিটার হবে ECF। নেক্সট যেটা আমাদের কম্পার্টমেন্টাল ডিভিশনে আমি বলেছিলাম যে দুটো ভাগ থাকবে, ইন্ট্রাভাস্কুলার অ্যান্ড ইন্টারসেলুলার অথবা ইন্টারস্টেশিয়াল কম্পার্টমেন্ট। সেখানে কি ফ্লুইড থাকবে, ইন্টারভাস্কুলারে থাকবে হচ্ছে প্লাজমা, আর ইন্টারসেলুলার অথবা ইন্টারস্টেশিয়াল কম্পার্টমেন্টে থাকবে ইন্টারসেলুলার ফ্লুইড অথবা ইন্টারস্টেশিয়াল ফ্লুইড। এখন এটাকে আমি কিভাবে ভাগ করব, এই 14 লিটার, এই 14 লিটারের এটাকে যদি আমি 100% ধরি তাহলে এর 25% থাকবে হচ্ছে গিয়ে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড দ্যাট ইজ প্লাজমা, অ্যান্ড 75% থাকবে হচ্ছে ইন্টারসেলুলার অথবা ইন্টারস্টেশিয়াল ফ্লুইড, সেটা থাকবে কত, 10.5 লিটার। আমি যদি 14 লিটারকে ভাগ করি, এবং প্লাজমা আমরা জানি, তোমরা ব্লাড কার্ড যখন পড়েছো তখন নিশ্চয়ই জানো যে প্লাজমা কতটুকু থাকে, 3.5 লিটার। যদি একটা ব্লাড ভলিউম হয় 5 to 6 লিটার, তার মধ্যে প্লাজমা থাকবে 3.5 লিটার। অ্যান্ড ইন্টারস্টেশিয়াল ফ্লুইড আমি এখান থেকে জাস্ট ডিডাক্ট করেছি, 14 থেকে 3.5 ডিডাকশনের মাধ্যমে এসছে 10.5। তো এই যে ইন্টারস্টেশিয়াল অথবা ইন্টারসেলুলার ফ্লুইড আসলো 10.5,
এটাকে আমরা আবার দুটো ভাগে, এই ফ্লুইডটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিম্ফ হিসাবে থাকতে পারে, সেটা হচ্ছে 1.5 লিটার ইউজুয়ালি থাকে। তাহলে কি হলো, লিম্ফ আছে 1.5 লিটার, তাহলে আমাদের রিমেইনিং থাকলো কত, 9 লিটার, সেটা হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। যদিও আমি 9 লিটার বললাম ট্রান্সসেলুলার ফ্লুইড, কিন্তু এটা বইয়ে কোথাও এইভাবে বলা নাই। তো তোমরা যেটা করতে পারো, ইন্টারসেলুলার ফ্লুইড 10.5 লিটার এবং সেখান থেকে লিম্ফ হচ্ছে 1.5 লিটার, এটার অ্যামাউন্ট আর বলার দরকার নেই। তাহলে আমরা এই হচ্ছে একটা চার্টের মাধ্যমে আমরা দেখলাম একজন অ্যাডাল্ট 70 কেজি মেল পার্সনের টোটাল বডি ফ্লুইড থাকবে 42 লিটার, এবং এই 42 লিটার ফ্লুইড ডিফারেন্ট কম্পার্টমেন্টে কোন রেশিওতে কতটুকু পরিমাণ থাকতে পারে সেটার একটা আমরা চার্ট এখানে দেখালাম। এখন এইটা যেটা আমি এখানে বলেছি, যে এখানে কি বলেছি, প্লাজমা এবং হচ্ছে গিয়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এই 14 লিটারের হচ্ছে 25% ইসিএফ, এবং এখানে কিন্তু আমি লিখেছি 25% অফ ইসিএফ আর 75% অফ ইসিএফ, দ্যাট ইজ এই ইসিএফ এর। এখন কোনো বইয়ে যেটা আছে, একটা চার্ট দেওয়ার চেষ্টা করে যে টোটাল বডি ওয়াটারের কত পার্সেন্ট তোমার এই থাকবে, প্লাজমা থাকবে এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকবে। তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখো যে প্লাজমা থাকবে হচ্ছে কি 5% অফ টোটাল বডি ওয়াটার, অ্যান্ড ইন্টারস্টিশিয়াল আর ইন্টারসেলুলার ফ্লুইড থাকবে 15% অফ টোটাল বডি ওয়াটার। তোমরা এই লাস্টের এটা খেয়াল করবে, এমসিকিউতে সাধারণত থাকে যে এটা ইসিএফ আছে না টোটাল বডি ফ্লুইড বডি ওয়াটার আছে, সেটা খেয়াল করে এমসিকিউ গুলো ট্রু ফলস দিও আর কি। এখানে একটু ট্রিকি করে হয়তো বা তোমরা এইটাই বেশি মনে রাখো, ইসিএফ এর 25% আর ইসিএফ এর 75% ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, কিন্তু এমসিকিউতে ট্রিকি করে একটু দিয়ে দেয় যে 5% অফ টোটাল বডি ওয়াটার, তখন তোমরা দেখা যায় যে ইনস্ট্যান্টলি হয়তো বা 25% মাথায় আছে, ওটা একটা ফলস দিয়ে দিলা। তো এটা একটা খেয়াল করবা। আর কোশ্চেন যেটা হয় যে ডিস্ট্রিবিউট টোটাল বডি ওয়াটার ইন ডিফারেন্ট কম্পার্টমেন্ট অফ অ্যান 50 কেজি অ্যাডাল্ট ওম্যান অথবা 60 কেজি অ্যাডাল্ট মেল, এরকম যদি থাকে তখন তোমরা ওইভাবে, এখন তো তোমরা অলরেডি জানোই যে কিভাবে কত পার্সেন্ট কোথায় থাকে, সেটাকে তোমরা ওইভাবে ক্যালকুলেট করে। এখন যেটা আরেকটা জিনিস হচ্ছে, ইউনিভার্সিটি পরীক্ষাতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা নিষেধ, সেই ক্ষেত্রে তোমাদের ক্যালকুলেশনটা হাতে কলমেই শিখতে হবে, সেটার প্র্যাকটিস বাসায় করবে। ম্যাম এই 55% কেমনে করব হাতে কলম? অঙ্ক করা নিশ্চয়ই ভুলে যাও নাই, একটু সময় লাগবে, 5 মিনিট হয়তো বেশি লাগবে, কিন্তু এটা নিজেই করতে হবে, কারণ ক্যালকুলেটর তো অ্যালাউ না। ওকে, এখন আমি আগের চার্টে যে বললাম ট্রান্সসেলুলার ফ্লুইড, এই ট্রান্সসেলুলার ফ্লুইড সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। ট্রান্সসেলুলার ফ্লুইডটা কি? তোমরা অ্যানাটমিতে পড়েছো, হার্ট লাং পড়েছো, কার্ড হয়েছে? জি ম্যাডাম। আচ্ছা, ওখানে তো তোমরা তাহলে জানো লাংয়ের চারপাশে একটা মেমব্রেন থাকে, তাই না? মেমব্রেনটা হচ্ছে কি বলে, এটাকে প্লুরা বলে। প্লুরাল আবার দুটো লেয়ার আছে, তাই না? প্যারাইটাল প্লুরা আর ভিসারাল প্লুরা। সেই রকম আবার হার্টেরও পেরিকার্ডিয়ামেরও দুইটা লেয়ার আছে। তো এই যে দুইটা লেয়ারের মাঝখানে তোমরা জানো যে একটা ফ্লুইড থাকে, এই টাইপের ফ্লুইডগুলোকে বলা হয়েছে ট্রান্সসেলুলার ফ্লুইড। তার বাই ডেফিনেশন যদি আমি ট্রান্সসেলুলার ফ্লুইড কাকে বলি, তাহলে বলতে পারি যে ফ্লুইড প্রডিউসড বাই দ্য সেক্রেটরি অ্যাক্টিভিটি or transport activity of the lining epithelium of potential spaces is called transcellular fluid. Secretory activity কেন বললাম, যে এই যে মেমব্রেনে ইনার লাইনিং আছে, ওই লাইনিং থেকে সিক্রেট হতে পারে অথবা ডিফিউশনের মাধ্যমে ভিতরে ঢুকতেও পারে। তো ফ্লুইড প্রডিউসড বাই দ্য সেক্রেটরি অ্যাক্টিভিটি or transport activity of the lining epithelium of potential spaces is called transcellular fluid. এবং এই ফ্লুইডটা কিসের পার্ট, আমরা চার্ট ওয়াইজ আমরা অলরেডি জানি, এই ফ্লুইডটা হচ্ছে ইসিএফ এর পার্ট, তাই না? এখন এই যে এই ফ্লুইডটা একটা মানে পোটেনশিয়াল স্পেসের মধ্যে আছে, তাহলে এটা কি, এটা সেপারেটেড ফ্রম প্লাজমা বাই আ বাইলেয়ার মেমব্রেন। সেই মেমব্রেন দুটো কি, একটা হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম আর একটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম। ভাস্কুলার মানে ভেসেলের মধ্যে প্লাজমা আছে, তো ভেসেলের ইনার লাইনিংটাকে আমরা বলি ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, আর যে মেমব্রেন গুলো বললাম, মেমব্রেনের লাইনিং এ থাকবে লাইনিং এপিথেলিয়াম।
তাহলে এই ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এবং লাইনিং এপিথেলিয়াম দিয়ে প্লাজমাটা এই ট্রান্সসেলুলার ফ্লুইড থেকে সেপারেট করা থাকে। আচ্ছা, কম্পোজিশন অফ ট্রান্সসেলুলার ফ্লুইড। এই ট্রান্সসেলুলার ফ্লুইডের মধ্যে থাকবে হচ্ছে মিউকোপলিস্যাকারাইড। তোমরা কার্বোহাইড্রেট কেমিস্ট্রি যখন পড়েছিলে তার মধ্যে তোমরা পড়েছিলে পলিস্যাকারাইড, হোমোপলিস্যাকারাইড, হেটেরোপলিস্যাকারাইড, এর মধ্যে আবার সাবডিভিশন ছিল মিউকোপলিস্যাকারাইড কিংবা গ্লাইকোজ অ্যামাইনোগ্লাইকেন। হ্যাঁ, তো এই যে এটাই হচ্ছে ওই গ্লাইকোজ অ্যামাইনোগ্লাইকেন কিংবা মিউকোপলিস্যাকারাইড যেটা, সেটাই হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইডের কম্পোজিশন। এইটার সাথে কখনো কখনো গ্লাইকোপ্রোটিন থাকতে পারে, আবার নাও পারে। তো যখন আমরা মিউকোপলিস্যাকারাইড পড়েছিলাম, ওই মিউকোপলিস্যাকারাইডের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার পড়েছিলাম, বলেছিলাম যে ইট ইজ স্লিপারি ইন নেচার, তাই না? সো এটাও হচ্ছে যেহেতু মিউকোপলিস্যাকারাইড হুইচ ইজ স্লিপারি ইন নেচার। এই হচ্ছে কম্পোজিশন। তাহলে TCF contains mucopolysaccharide and or glycoprotein which is slippery in nature. তাহলে এটা ফাংশন কি হবে? ফাংশন হবে it provides lubrication to the potential space, so it is called biological lubricant which prevent the mechanical injury of tissue or organ, something else, যেমন লাংকে প্রিভেন্ট করে প্লুরা, তারপর হার্টকে প্রিভেন্ট করে কোনো মেকানিক্যাল ইনজুরি থেকে পেরিকার্ডিয়াম। তো এই যে তাহলে ফাংশন হচ্ছে এটা একটা কুশনিং ইফেক্ট দেবে আর কি। তাহলে আমরা এটার থেকে ডিপেন্ড করে আমরা বলতে পারি যে এক্সাম্পল হিসাবে ট্রান্সসেলুলার ফ্লুইড কোথায় কোথায় থাকে। অলরেডি আমরা দুটো এক্সাম্পল বলেছি যে ইন্ট্রাপ্লুরাল স্পেসে থাকবে, ইন্ট্রাপেরিকার্ডিয়াল স্পেসে থাকবে, তারপর পেরিটোনিয়াল ক্যাভিটিতে যে থাকে ফ্লুইড সেটা, তারপর CSF দ্যাট ইজ সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, সেটা কোথায় থাকবে? ব্রেইনে, মেনেঞ্জিসের লেয়ার যে আছে ওটা ওখানে থাকবে। দেন ইন্ট্রাঅকুলার ফ্লুইড, আমাদের যে আইবল আছে, আইবলের পিছনে যে ক্যাভিটি আছে ওখানে কিছু ফ্লুইড থাকে ইন্ট্রাঅকুলার, অ্যান্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার, সেখানে ইন্ট্রাঅকুলার ফ্লুইডগুলো থাকবে। তারপর সাইনোভিয়াল ফ্লুইড কোথায় থাকে? এটা জয়েন্ট স্পেসে থাকবে, জয়েন্টসের মানে বিভিন্ন বড় বড় জয়েন্টস এবং ছোট ছোট জয়েন্ট স্পেসেও থাকে। তারপর হচ্ছে তোমার ফ্লুইড ইন জিআইটি দ্যাট ইজ লুমিনাল সিক্রেশন যেগুলো হয় সেগুলোও হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। and fluid in the lumen of nephron that is urine secretion যেটা হয় that is also transcellular fluid. তাহলে পরে আমরা ট্রান্সসেলুলার ফ্লুইডের একটা যেটা আসে শর্ট নোট আসে, শর্ট নোট আসলে আমরা এইভাবে বিভিন্ন হেডলাইন দিয়ে দিয়ে আমরা এগুলোকে এক্সপ্লেন করব। দিস ইজ অল অ্যাবাউট ট্রান্সসেলুলার ফ্লুইড। এখন এটা হচ্ছে একটা চার্ট, সেটা হচ্ছে তোমরা আয়নিক কম্পোজিশন অফ বডি ফ্লুইড, তোমাদের একটা আইটেম আছে এই কার্ডে বিভিন্ন ইলেকট্রোলাইট, বেসিক্যালি আমরা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর মেজর যে ইলেকট্রোলাইটগুলো আছে সেগুলোই পড়ব। তো বডি ফ্লুইডের মধ্যে কিছু ইলেকট্রোলাইট থাকে, আয়নিক কম্পোজিশন অফ বডি ফ্লুইড, এটা তোমার একটা কোশ্চেন হতে পারে। সেই ক্ষেত্রে এরকম একটা ক্যাটায়ন অ্যানায়ন, অনেক বই আছে কি শুধু ECF এবং শুধু ICF আলাদা আলাদা করে, আমি এখানে একসাথে করেছি। এটা হচ্ছে দেখো সোডিয়াম, আমি বলবো যে এর থেকে পরে কি কোশ্চেন হয় এটা আগে ডিসক্রাইব করি, তারপর আমি ওটা বলবো যে কি ধরনের কোশ্চেন হয়। তো অ্যানায়ন এবং ক্যাটায়ন একসঙ্গে করেছি, ক্যাটায়ন সোডিয়াম, পটাশিয়াম। এখানে আমি আবার অ্যানায়ন নিয়ে আসছি ক্লোরাইড, বাইকার্বনেট। এই চারটা জিনিস আমি প্রথমে কেন রেখেছি সেটা বলছি পরে। দেন আরও আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন অ্যান্ড ফসফেট। মেইনলি মেজর এই কম্পোনেন্টগুলোই থাকে, এই সলিডগুলোই থাকে বডি ফ্লুইডের মধ্যে। আরও আছে কিন্তু এগুলো মেইন হচ্ছে, এগুলোই সাধারণত মেজার করা হয়। এখন ECF এ প্রত্যেকটা লেভেল আছে, ইউনিট কি মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এখানেও তাই ICF এ মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। দেন সোডিয়াম আছে, তোমরা এই রেঞ্জগুলো একটু মেইনলি বিশেষ করে সবগুলোই মোটামুটি একটু জানতে হবে, শুধুমাত্র ম্যাগনেসিয়াম আর ফসফেটটা এত না জানলেও হবে, বাকি যে কম্পোনেন্টগুলো আছে এগুলো সব নর্মাল রেঞ্জ জানতে হবে। এখানে দেখো দুই ধরনের, একটা হচ্ছে ECF এ একরকম, ICF এ একরকম। এখন সোডিয়াম 135 থেকে 145 একটা ওয়াইড রেঞ্জ আছে, কিন্তু প্রায় 10-এর মতো একটা গ্যাপ আছে। কিন্তু পটাশিয়ামে দেখো 3.5 থেকে 5, কোনো কোনো বইয়ে 3.5 থেকে 5.5ও বলা হয়ে থাকে।
আবার ক্লোরাইড আছে 98 থেকে 107 অ্যান্ড বাইকার্বনেট আছে 22 থেকে 28। আমি কিন্তু এইগুলোই বললাম শুধু। আবার দেখো ক্যালসিয়াম আমি বলছি 2.5, ম্যাগনেসিয়াম এত ইম্পর্টেন্ট না, প্রোটিনের ক্ষেত্রে বলছি 40 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, আর ফসফেট 140। তো এই যে চারটার মধ্যে আমি বিভিন্ন রেঞ্জগুলো বললাম, তার মধ্যে যেটা কোশ্চেন হয় সেটা হচ্ছে বলে যে দুটো কোশ্চেন, নর্মাল লেভেলগুলো জানতে চায়, সোডিয়াম পটাশিয়াম সোডিয়াম লেভেল কত। সেই ক্ষেত্রে তোমরা এই ইসিএফ এর যে রেঞ্জগুলো আছে সেগুলোই বলার চেষ্টা করবো। অনেকে আছে দুটোই বলার চেষ্টা করতে যেয়ে যেটা হয় যে একটু গোলমাল হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা মনে রাখার ক্ষেত্রে ইসিএফ এর যে রেঞ্জগুলো আছে এগুলোই আমি মনে রাখবো। ঠিক আছে, মেইনলি এটা মনে রাখতে পারলে ভালো, কিন্তু যদি একটা মনে রাখতে হয় সেটা ইসিএফ এর রেঞ্জগুলো মনে রাখাই ভালো। এবং আরেকটা কথা যেটা, যে আমি এখানে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বনেট এই চারটা ইলেকট্রোলাইট কেন আমি প্রথমে লিখেছি, কারণ হচ্ছে যে এটা একটা প্রোফাইল ইন্ডিকেট করে, এটা হচ্ছে ইলেকট্রোলাইট প্রোফাইল। তোমাকে কোশ্চেন করতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রোলাইট প্রোফাইল, কিংবা ইলেকট্রোলাইট প্রোফাইলে তুমি কি কি জিনিস দেখবে। সেই ক্ষেত্রে তোমার আনসার হবে যে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এবং বাইকার্বনেট, এই চারটা জিনিস আমরা ইলেকট্রোলাইট প্রোফাইলে দেখি। আর রেঞ্জগুলো মনে রাখবে। আর একটা যেটা আগে বলেছিলাম যে এখানে দেখো একটা ওয়াইড রেঞ্জ আছে, যে 135 থেকে 145 রেঞ্জ, বাট এখানে খুব ন্যারো রেঞ্জ। নেক্সট কোশ্চেন একটা হতে পারে যে পটাশিয়াম আয়নের যে এই যে একটা ন্যারো রেঞ্জ, এটা কোনো সিগনিফিকেন্স ক্যারি করে কিনা। এই পটাশিয়াম আয়নটা খুবই রিলেটেড, ভাইটাল একটা আয়ন, এটা রিলেটেড টু কার্ডিয়াক অ্যাক্টিভিটির সাথে খুবই রিলেটেড, এবং এটার একদম মাইনট যদি ডিয়ারেঞ্জ হয় সেটাকেও আমরা কার্ডিয়াক ইফেক্ট হতে পারে। সেই জন্য এটা সিগনিফিকেন্স ক্যারি করে কার্ডিয়াক অ্যাক্টিভিটির জন্য, এটা খুব মাইনটলি আমাদের খেয়াল করতে হয়। আর লাস্টে যেটা কিছু আমি পয়েন্ট এখানে ইন্ডিকেট করে রেখেছি সেটা হচ্ছে দেখো, সোডিয়াম রিমেইনস মোর ইন ইসিএফ। তোমাকে কোশ্চেন করতে পারে যে ইসিএফ এর মেইন ইলেকট্রোলাইট কি, উত্তর হবে সোডিয়াম, এবং মেজর ওয়াটার রিটেইনিং সলিউট ইন ইসিএফ, এবং পটাশিয়াম রিমেইনস মোর ইন আইসিএফ অ্যান্ড মেজর ওয়াটার রিটেইনিং সলিউট ইন আইসিএফ। আর প্রোটিন যেটা আছে, প্রোটিন সেটা রিমেইনস হাই ইন প্লাজমা, কারণ আমরা জানি যে প্লাজমা প্রোটিন অ্যালবুমিন, গ্লোবিউলিন, তারপর হচ্ছে কি ফিব্রিনোজেন, এগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন। তার মধ্যে হচ্ছে প্রোটিনটা তাহলে কোথায় থাকবে, প্লাজমাতে থাকবে। দেন দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে তো থাকেই না, প্লাজমাতেই থাকবে প্রোটিন মেইনলি, এবং ইন্টারস্টিশিয়াল থাকলেও খুব কম থাকে আর কি। আর মেজর ওয়াটার রিটেইনিং ইন্ট্রাভাস্কুলার সলিউট। আর হচ্ছে ফ্রি অ্যান্ড আয়োনাইজড ক্যালসিয়াম ইজ ভেরি লো ইন আইসিএফ। তুমি দেখো ক্যালসিয়াম লেভেলটা হচ্ছে গিয়ে আইসিএফ এ একদমই কম, এবং ইসিএফ এ হচ্ছে গিয়ে 2.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা যখন মিলিগ্রামে পড়বা তখন আরো বেশি হবে, এটা কনভার্সনের কিছু ব্যাপার স্যাপার আছে, যখন ইলেকট্রোলাইট পড়ানো হবে এটা ডিটেলস পড়া হবে। তো তাহলে আমরা এই চার্ট থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে ইলেকট্রোলাইট প্রোফাইলের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে সেটা শিখলাম, এগুলোর একটা নর্মাল রেঞ্জ সম্পর্কে আমরা জানলাম, এই পটাশিয়ামের রেঞ্জ এত ন্যারো কেন সেটা আমরা জানলাম, আর জানলাম হচ্ছে গিয়ে ইসিএফ এর মেইন ইলেকট্রোলাইট কি, সোডিয়াম, আইসিএফ এর মেইন ইলেকট্রোলাইট হচ্ছে পটাশিয়াম, প্রোটিন থাকবে কোথায়, ইন্ট্রাভাস্কুলার, প্লাজমাতে থাকবে বেশি, আর ফ্রি আয়োনাইজড ক্যালসিয়াম ইজ ভেরি লো ইন আইসিএফ। এই ফ্রি আয়োনাইজড ক্যালসিয়াম, তারপর বাউন্ড ফর্ম অফ ক্যালসিয়াম, এই জিনিসগুলো যখন ক্যালসিয়াম ম্যাক্রোমলিকুল হিসাবে পড়ানো হবে তখন তোমরা এই জিনিসগুলো জানবা আর কি। নেক্সট হচ্ছে ওয়াটার ব্যালেন্স। ওয়াটার ব্যালেন্সের জন্য ইন অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা আলোচনা করব। ওয়াটার ব্যালেন্স মানে কি, কোনো একটা ব্যালেন্স মানে হচ্ছে কি, ধরো আয় ব্যয়, যতটুকু আমি আর্ন করব ততটুকু যদি আমি এক্সপেন্ড করি তাহলে পরে একটা আমার সামঞ্জস্য থাকবে, ইকোনমিক্যাল একটা ব্যালেন্স থাকবে। সেই রকমই আমাদের বডিতে ওয়াটার ব্যালেন্স হবে তখনই যখন ওয়াটার ইনটেক মাস্ট বি সেম অ্যাজ দ্য ওয়াটার আউটপুট, যখন হবে তখন ওয়াটার ব্যালেন্স হবে। অ্যান্ড ওয়াটার ইনটেক আউটপুট এটা হচ্ছে কি দুই ধরনের হয়, একটা হচ্ছে অব্লিগেটরি ওয়াটার ইনটেক অর আউটপুট অ্যান্ড ফ্যাকাল্টেটিভ ওয়াটার ইনটেক অ্যান্ড আউটপুট। অব্লিগেটরি কথাটা মানে কি, অব্লিগেশন মানে আমার এখানে বাউন্ড, আমাকে এটা
করতেই হবে। দ্যাট মিনস আমাকে এতটুকু ওয়াটার ইনটেক করতেই হবে, অথবা এতটুকু ওয়াটার আউটপুট আমাকে করতেই হবে। আচ্ছা, এটা আউটপুট একটু ভুল হয়ে গেছে, এটা ইনটেক হবে না, এটা এই দুটো আউটপুট হবে আর কি। তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে কি হলো, অব্লিগেটরি ওয়াটার ইনটেক আর ফ্যাকাল্টেটিভ ওয়াটার ইনটেক, অ্যান্ড অব্লিগেটরি ওয়াটার আউটপুট অ্যান্ড ফ্যাকাল্টেটিভ ওয়াটার আউটপুট। ফ্যাকাল্টেটিভ কথাটা মানে হচ্ছে যে এটা ভেরিয়েবল হতে পারে। আমাদের যেমন হচ্ছে, আমি পরের চার্টেই দেখাবো সেটার মানে এই ফ্যাকাল্টেটিভ ওয়াটার ইনটেক আউটপুটের ভ্যারিয়েশনটা। তো যেটা হয়েছে যে আমরা যেমন আছে পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি দিনে হয়তো বা 6 গ্লাস ওয়াটার ইনটেক করলাম, পানি খেলাম, আরেকজন হয়তো বা 10 গ্লাস খেলো। তো দ্যাট ইজ ফ্যাকাল্টেটিভ ওয়াটার ইনটেক আউটপুট। আবার আউটপুটও ইনটেকের উপর ডিপেন্ড করে আউটপুটও ভ্যারি করবে। কিন্তু অব্লিগেটরি ওয়াটার ইনটেকটা হচ্ছে গিয়ে মোটামুটি ফিক্সড, সব মানে এজ বলো সেক্স বলো, এর ক্ষেত্রে মোটামুটি একটা ফিক্সড আর কি অ্যামাউন্ট থাকে। তো এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। এখন ওয়াটার ইনটেকের ক্ষেত্রে আসি আমরা। ওয়াটার ইনটেক আমরা কোন কোন রুটে ওয়াটার ইনটেক হয় আমাদের, সেটা একটু দেখি। অন দ্য বেসিস অফ টাইপ অফ গুডস, এটা হচ্ছে ড্রিঙ্কটা আমরা কিভাবে করতে পারি, পিওর ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে করতে পারি কিংবা বেভারেজ হিসেবে করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমাদের একটা মোটামুটি, এটা হচ্ছে মেইন রুট অফ ওয়াটার ইনটেক। আর কি রুট হতে পারে আমাদের, ফুড ওয়াটার। আমরা এই যে খাবার খাচ্ছি, ফ্রুটস খাচ্ছি, ভেজিটেবল খাচ্ছি, রাইস খাচ্ছি, হ্যাঁ, তারপর হচ্ছে অন্য যে আমরা ফুড ম্যাটেরিয়ালগুলো খাই, যে ধরনের ফুডই খাই না কেন আমরা, ডেফিনেটলি তার মধ্যে কিছু না কিছু ওয়াটার থাকবে, একদম হার্ড। যেমন তোমরা দেখেছো না খেজুরে অনেক ধরনের হয়, একটা খেজুর আছে অনেক হার্ড, দেখে মনে হয় যে এর মধ্যে কোনো ওয়াটারই নাই, কিন্তু বেসিক্যালি কিন্তু এর মধ্যে অল্প অল্প সামান্য হলেও ওয়াটার আছে আর কি। দ্যাট ইজ ফুড ওয়াটার। আরেকটা হচ্ছে মেটাবলিক ওয়াটার। আমরা এই ফুড ওয়াটার, মেটাবলিক ওয়াটার, এটা সম্পর্কে আমরা একটু ডিটেলস আলোচনা করব পরবর্তী স্লাইডগুলোতে। তাহলে এটা এখানে আমরা হেডলাইন দিয়েছি অব্লিগেটরি অ্যান্ড ফ্যাকাল্টেটিভ। আমরা অব্লিগেটরি বলেছি, এটা ইউনিট হবে ml পার ডে, যেখানে ইউনিট চেঞ্জ হয়েছে সেখানে আমি উল্লেখ করব। তো পিওর ড্রিঙ্কিং ওয়াটার অথবা বেভারেজ কি হতে পারে, যে আমরা বিভিন্ন এই যে ফ্রুট জুস খাই, তারপর এই যে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস গুলো খাই, এগুলো হচ্ছে বেভারেজ। এগুলোর থেকে আমাদের অব্লিগেটরি, দ্যাট ইজ 650 ml পার ডে আমাদের নিতেই হবে অ্যাটলিস্ট। আর ফ্যাকাল্টেটিভ সেটা হচ্ছে গিয়ে 1000 ml পার ডে। এই ফ্যাকাল্টেটিভটা কি, ওই যে বললাম যে কেউ 4 গ্লাস পানি খাবে, কেউ 6 গ্লাস পানি খাবে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। কিন্তু এই অব্লিগেটরি ওয়াটার ইনটেকটা, দ্যাট ইজ এটা ফিক্সড, এটা খেতেই হবে আর কি। সেরকমই ফুড ওয়াটার হচ্ছে গিয়ে 600 ml পার ডে। এটা মোর অর লেস অব্লিগেটরি। হেয়ার নো ফুড উইদাউট ওয়াটার, যেটা বললাম যে তুমি যত হার্ড ড্রাই জিনিসই খাও সেটার মধ্যে অল্প সামান্যতম হলেও ওয়াটার থাকে, দ্যাট ইজ ফুড ওয়াটার। দেন মেটাবলিক ওয়াটার, যেটা মেটাবলিক ওয়াটারের ক্ষেত্রে দেখো সেটা হচ্ছে 350 ml, দ্যাট ইজ অব্লিগেটরি, ইট ইজ আন্ডার অব্লিগেটরি। এটা হচ্ছে কি ফ্যাট, এটা আমি পরে আরেকটা স্লাইডেও এই জিনিসটা আমি দেখাবো। ফ্যাটে থেকে আমরা পাই হচ্ছে 1 ml পার গ্রাম ফ্যাট থেকে আমরা 1 ml মেটাবলিক ওয়াটার পাই। প্রোটিন থেকে পাই 0.8 ml পার গ্রাম, অ্যান্ড কার্বোহাইড্রেট থেকে পাই 0.6 ml পার গ্রাম। তাহলে এই হেডলাইনে, এই কলামে যত কিছু আছে এগুলো কিসেতে পড়বে, এগুলো হচ্ছে গিয়ে তোমার অব্লিগেটরি ওয়াটার ইনটেকের মধ্যে পড়বে। আর হচ্ছে এই কলামে যেটা আছে একটাই আছে, সেটা পিওর ড্রিঙ্কিং ওয়াটার অথবা বেভারেজ হিসেবে আমরা নেই, সেটা হচ্ছে গিয়ে 1000 ml পার ডে। তাহলে এই হচ্ছে টোটাল একটা ইনটেকের চার্ট, মানে ওয়াটার ইনটেকের চার্ট কিংবা ফ্লুইড ইনটেকের চার্ট। এখন এটাকে যদি আমি সাবমিশন করি, একটা ক্যালকুলেট করি, সাবমিশন কি হবে, এই যে 1650 ml, দ্যাট ইজ হচ্ছে গিয়ে 1000 ml হচ্ছে তোমার ফ্যাকাল্টেটিভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার অথবা বেভারেজ হিসাবে, তার সাথে হচ্ছে 650 হচ্ছে তোমার অব্লিগেটরি, দেন 600 হচ্ছে ফুড ওয়াটার, আর মেটাবলিক ওয়াটার হচ্ছে গিয়ে 350। তাহলে এটাকে সাবমিশন করলে আমাদের যেটা দাঁড়ায় যে 2600 ml পার ডে ওয়াটার ইনটেক, দ্যাট ইজ 2.6 লিটার পার ডে অ্যাপ্রক্সিমেটলি ওয়াটার ইনটেক। এর মধ্যে আমরা যেটা করেছি যে অব্লিগেটরি ওয়াটার ইনটেক, এই যে তোমাদের আগের যেটা আমরা একটা কলাম দেখলাম, বাইরের কলামটা লেফট সাইডে কলামটা, সেখানে হচ্ছে 1.6, আর হচ্ছে
ফ্যাকাল্টেটিভ ওয়াটার ইনটেক হচ্ছে গিয়ে 1 লিটার আমরা যেটা দেখিয়েছি, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 2.6 লিটার। আমরা অ্যাভারেজ একটা যদি রেঞ্জ করি তাহলে আমাদের দাঁড়ায় 2 to 3 লিটার। কেন এই রেঞ্জটা দিয়েছি? রেঞ্জটা দিয়েছি বিকজ অফ ওই যে বললাম যে আমাদের ফ্যাকাল্টেটিভ 1000 দিয়েছি, এটা ভ্যারি করবে, সেই জন্য আমরা 2 to 3 লিটার পার ডে ওয়াটার ইনটেক আমরা প্রায়ই শুনি, বিভিন্ন জায়গায় শুনি যে ওয়াটার ইনটেক ডেইলি এত লিটার পানি খেতে হবে, 2 থেকে 3 লিটার। তো এটা হচ্ছে রেঞ্জটা, ওই এটা ভ্যারি করছে, এটা ডিপেন্ড করছে হচ্ছে ফ্যাকাল্টেটিভ ইনটেকের উপরে। আসো এবার ওয়াটার আউটপুট। ওয়াটার আউটপুটের রুটগুলো কি কি? ইনটেক হলো ওয়াটার, ওয়াটার আউটপুটের ক্ষেত্রে মেইন রুট হচ্ছে ইউরিন। সেই ইউরিনে অব্লিগেটরি ইউরিন আউটপুট কত? 500 ml পার ডে। 500 ml পার ডে হচ্ছে অব্লিগেটরি ইউরিন আউটপুট, আর ফ্যাকাল্টেটিভ ইউরিন আউটপুট হচ্ছে 1000 ml পার ডে। তো এই যে আমরা বললাম 500 অব্লিগেটরি, এটা হচ্ছে নর্মাল, হতেই হবে। যদি তার থেকে কম ইউরিন আউটপুট হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অলিগিউরিয়া, এবং একদম কমপ্লিট সিজেশন অফ ইউরিন আউটপুট, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যানিউরিয়া। ঠিক আছে? আর হচ্ছে টোটাল আমরা ইউরিন আউটপুট এখানে দেখছি 15, মানে যদি আমরা ফ্যাকাল্টেটিভ 1000 ধরে আমরা যদি ধরি তাহলে হচ্ছে 1500 ml পার ডে। আমরা আরেকটা ডায়ুরেসিস একটা টপিক আমি দেখিয়েছি, আমি নেক্সট লেকচারে বলবো যেটা, সেখানে আমরা দেখব যে ইউরিন আউটপুট অনেক বেড়ে যায়, কিন্তু নর্মালিও ইউরিন আউটপুট বেড়ে যেতে পারে, সেটা হচ্ছে পলিইউরিয়া হতে পারে। যদি আমাদের নর্মাল যে রেঞ্জ তার থেকে যদি বেশি ইউরিন আউটপুট হয়, দ্যাট ইজ পলিইউরিয়া। তাহলে ওই ইউরিন আউটপুটে মেইন সোর্স হচ্ছে, ওয়াটার আউটপুটে মেইন সোর্স হচ্ছে ইউরিন। নেক্সট আরেকটা রুট হচ্ছে ওয়াটার লস থ্রু স্কিন। আমাদের স্কিন দিয়ে প্রতিদিনই আমাদের মানে সেন্স করে আমাদের জানা মতে এবং অজানা আমাদের অজান্তে স্কিন দিয়ে ওয়াটার লস হচ্ছে ডেইলি, যেটাকে আমরা বলেছি পার্সপিরেশন। এই পার্সপিরেশনটা সেন্সেবল ইনসেন্সেবল দুই রকম হতে পারে আর কি। ঠিক আছে? সেন্সেবল, এবং যেটা হচ্ছে গিয়ে আমরা সোয়েট হিসেবে যেটা আসে সেটা হচ্ছে সেন্সেবল, আর ইনসেন্সেবল যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা বুঝি না। এসি রুমে থাকলে তুমি তো সোয়েটিং হয় না তোমাদের, তাই না? তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। ওকে ওকে, তাহলে হচ্ছে যেটা এসি রুমে থাকলে আমরা সেন্স করি না যে আমাদের সোয়েটিং হচ্ছে না, তার মানে কি আমাদের সোয়েটিং হয় না? সোয়েটিং হয়, দ্যাট ইজ ইনসেন্সেবল ওয়াটার লস। তাহলে থ্রু স্কিন হচ্ছে অব্লিগেটরি আউটপুট হবে ওয়াটার, দ্যাট ইজ হচ্ছে 550 ml পার ডে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এক্সপায়ার্ড এয়ার অর রেসপিরেটরি সিস্টেম দিয়ে, যেটাকে আমরা বলেছি হলো ট্রান্সপিরেশন, এবং এটাও ইনভিজিবল এবং ইনসেন্সেবল। এটা ইনভিজিবল এবং ইনসেন্সেবল। এইখানে হচ্ছে গিয়ে অব্লিগেটরি ওয়াটার আউটপুট হয় কতটুকু? 400 ml পার ডে। আরেকটা হচ্ছে স্টুল, এটা একটা রুট, এটা হচ্ছে 150 ml পার ডে। তো অল দোজ আর রুটস অফ ওয়াটার আউটপুট। ইউরিন, via skin, via respiratory system or expired air, and via stool। এবং এটা হচ্ছে অব্লিগেটরি হচ্ছে গিয়ে ইউরিন দিয়ে 500, বা স্কিন 550, দেন এক্সপায়ার্ড এয়ার অর থ্রু লাং অর রেসপিরেটরি সিস্টেম 400, অ্যান্ড স্টুল অন 50 ml। আর ফ্যাকাল্টেটিভ হচ্ছে 1000 ml। তাহলে এটাকে আমরা একটু সামিশন করি। সামিশন করলে কি দাঁড়াচ্ছে? 500 প্লাস 1000 প্লাস 550 প্লাস 400 প্লাস 150, টোটাল করলে 2600 ml পার ডে ওয়াটার আউটপুট, দ্যাট ইজ 2.6 লিটার পার ডে অ্যাপ্রক্সিমেটলি ওয়াটার আউটপুট। এবং এখানেও আমরা অব্লিগেটরি আউটপুট দেখেছি 1.5 লিটার পার ডে, এবং ফ্যাকাল্টেটিভ আউটপুটটা আমরা দেখেছি তোমার হচ্ছে 1 লিটার, দ্যাট ইজ হচ্ছে এটা 1.5 না 1.6 হবে আর কি, আর 1 লিটার, দ্যাট ইজ 2 to 3 অ্যাভারেজ। তাহলে আমরা একটা ম্যাচিং পেলাম, ওয়াটার ইনটেক এবং আউটপুটের মধ্যে একটা ম্যাচ করলো আমাদের। এখন এই ক্ষেত্রে আরেকটা জিনিস একটু আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা দুটো রুট দেখালাম ওয়াটার আউটপুটের, সেটা হচ্ছে ইনসেন্সেবল ওয়াটার আউটপুট, সেটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে ইট ইজ দ্য ইভাপোরেটিভ ওয়াটার লস বিয়ন্ড দ্য কনসিয়াস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। আমাদের অজান্তেই কিছু ওয়াটার ইভাপোরেট হচ্ছে,
সেইটা হচ্ছে গিয়ে আমাদের ইনসেন্সিবল ওয়াটার লস। এবং রুট কি? থ্রু স্কিন অ্যান্ড এক্সপায়ার্ড এয়ার। মেথড কি? পার্সপিরেশন অ্যান্ড ট্রান্সপিরেশন। অ্যামাউন্ট কেমন হবে? আমরা চার্ট দেখলেই বুঝতে পারবো। ওখানে বোধহয় 900 ছিল, তাহলে 900 থেকে 1000 ml পার ডে, কিংবা যদি আরেকটু মাইনিউট ক্যালকুলেট করি তাহলে 10 ml পার কেজি পার ডে ওয়াটার আউটপুট হচ্ছে আমাদের ইনসেন্সিবল ওয়াটার আউটপুট। অ্যান্ড ফ্যাক্টর অ্যাফেক্টিং ইনসেন্সিবল ওয়াটার আউটপুট যেটা হচ্ছে, সেটা কি ফ্যাক্টরের উপরে ইনসেন্সিবল ওয়াটার লসটা ডিপেন্ড করবে। এর আগে আমি ইনফ্যান্টের ক্ষেত্রে বলছিলাম যে বডি সারফেস এরিয়া, এটা একটা ভাইটাল জিনিস। বডি সারফেস এরিয়া কম বা বেশি হলে, এটার স্কিনের সারফেস এরিয়া যদি কম হয় তাহলে কম আউটপুট হবে, যদি বেশি হয় তাহলে বেশি হবে। অ্যাটমসফেরিক টেম্পারেচার অ্যান্ড বডি টেম্পারেচার, এটা ডিপেন্ড করবে। হট হিউমিড ক্লাইমেটে দেখো অনেক সোয়েটিং হয়, আবার যখন উইন্টারে আসো তখন হচ্ছে গিয়ে এটা কমে যায়, সোয়েটিংটা কমে যায়। আবার রেসপিরেটরি রেট, যদি রেসপিরেটরি রেট বেশি হয় তখন কিন্তু ইনসেন্সিবল ওয়াটার লস বেশি হবে, আর রেসপিরেটরি রেট কম হলে তখন আবার কমে যাবে। তো এই হচ্ছে ইনসেন্সিবল ওয়াটার আউটপুটের সম্পর্কে আমি একটা আলাদা স্লাইড করেছি, কারণ এটা তোমার ভাইভাতে জিজ্ঞাসা করে পার্সপিরেশন কি, ট্রান্সপিরেশন কি, এটা এই দুটো টার্ম সম্পর্কে জানতে চায়, কিংবা কতটুকু হয়, কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এই জিনিসগুলো জিজ্ঞাসা করে। দেন ফুড ওয়াটার, আমি চার্টে বলেছিলাম ইনটেক, ওয়াটার ইনটেক চার্টে বলেছিলাম ফুড ওয়াটার। সেই ফুড ওয়াটারটা কি? এটা হচ্ছে গিয়ে জাস্ট 3-4টা কথা, যে ওয়াটার কন্টেন্ট ইন ফুড, ইট ইজ নট ভিজিবল, উই টেক ইট আনকনসিয়াসলি। আমরা জানিও না, কিন্তু আমরা ফুডের সাথে ঠিকই আমরা ওয়াটার খেয়ে ফেলছি। এটা ফ্রুটে থাকবে, ইভেন ইন রাইস অ্যান্ড ড্রাই ফ্রুট, যেমন বললাম আমি খেজুরের কথা, যে এখন অনেক শক্ত খেজুরের মধ্যেও কিন্তু ওয়াটার আছে, কিন্তু আমরা এটা সেন্স করি না, দেখি না, বাট উই টেক ইট নট অ্যাজ ওয়াটার বাট অ্যাজ ফুড। এই হচ্ছে ফুড ওয়াটার। আরেকটা জিনিস হচ্ছে, ফুড ওয়াটারটা আলাদা করে বলার উদ্দেশ্য হলো আমাদের মেইন হাইলাইট করব আমরা হচ্ছে মেটাবলিক ওয়াটার। এখন মেটাবলিক ওয়াটারের আরো দুটো সিনোনিম আছে, মেটাবলিক ওয়াটার প্রোডাকশন অথবা এন্ডোজেনাস ওয়াটার প্রোডাকশন, অথবা আরেকটা যেটা আমরা ওয়াটার আউটপুটের ক্ষেত্রে ইনসেন্সিবল ওয়াটার আউটপুট বলেছিলাম, সেই রকম ওয়াটার গেইনের ক্ষেত্রে, ওয়াটার ইনটেকের ক্ষেত্রে ইনসেন্সিবল ওয়াটার গেইন অথবা ইনটেক, আমরা এটাকে মেটাবলিক ওয়াটারটাকে বলতে পারি। আমরা জানছি না আমাদের শরীরের ভিতরে হচ্ছে বিভিন্ন সেলুলার লেভেলে হচ্ছে, কিন্তু এটা আমরা ওয়াটারটা পাচ্ছি এবং বেশ ভালো অ্যামাউন্টই পাচ্ছি, তাই না? 3 to 400, অ্যাভারেজলি 350 ml পার ডে আমরা পাচ্ছি, কম না কিন্তু। তো তাহলে আমরা মেটাবলিক ওয়াটার কাকে বলবো? ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার প্রডিউস এন্ডোজেনাসলি অ্যাট দ্য এন্ড অফ অক্সিডেশন অফ ফুড, দ্যাট ইজ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট, দ্যাট ইজ ডিউরিং মেটাবলিক অ্যাক্টিভিটি। যে ওয়াটারটা প্রডিউস হচ্ছে এন্ডোজেনাসলি, দ্যাট ইজ নোন অ্যাজ ইনসেন্সিবল ওয়াটার গেইন অথবা ইনসেন্সিবল ওয়াটার ইনটেক অথবা মেটাবলিক ওয়াটার। এই মেটাবলিক ওয়াটারটা প্রডিউসড হবে কোথায়, কোন লেভেলে? সেলুলার লেভেলে। ডেফিনেটলি মেটাবলিক অ্যাক্টিভিটিতে যেহেতু হচ্ছে, এটা সেলুলার লেভেলেই হবে। আর ইট ইজ নট অ্যাকম্প্যানিড বাই ফুড। আমরা কিন্তু এটাই ফুড ওয়াটারের সাথে এটা ডিফারেন্সিয়েট করার জন্য আমি ফুড ওয়াটারটা জাস্ট 2-3টা কথা বলে আলাদা একটা স্লাইড করেছি। তো সেটাই আমরা বলতে চাচ্ছি যে মেটা not accompanied by food. If the food water is removed before eating the food, then we also get metabolic water. আমরা যদি মানে ফুড ওয়াটারটা রিমুভ করে ফেলি ফুড থেকে টোটালি, তারপরেও আমরা মেটাবলিক ওয়াটার কিন্তু পাবো। এবং নর্মাল অ্যাডাল্ট পার্সনে নর্মাল মেটাবলিক স্ট্যাটাসে এই রেটটা হচ্ছে 300 to 400 ml পার ডে। আমরা চার্টে দেখিয়েছিলাম অ্যাভারেজ করে 350 ml পার ডে। তো এই হচ্ছে মেটাবলিক ওয়াটার সম্পর্কে একটু কথা। এবং আরেকটু ডিটেলস আমি যাই, আরেকটু বলি মেটাবলিক ওয়াটার সম্পর্কে, যে আমরা মেটাবলিক ওয়াটারটা কোথা থেকে পাচ্ছি। এই যে বিভিন্ন ফুড, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো অক্সিডেশন হলো, তোমাদের মনে আছে রেসপিরেটরি চেইনে পড়িয়েছিলাম। অক্সিডেশনের ফলে কি হবে? রিডিউসড কোএনজাইম, কি নাম? NAD2H FAD2H তৈরি হয়। এই NAD2H FAD2H এর মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা? হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেন অ্যাটমটা কি হবে? রেসপিরেটরি চেইনে যাবে, খেয়াল আছে? জি ম্যাডাম, অক্সিডেশনের মাধ্যমে ওয়াটার হবে। হ্যাঁ, হাইড্রোজেন যাবে, তো ওখানে অক্সিজেনের সাথে বাউন্ড করে ওয়াটার তৈরি করবে। এই ওয়াটারটাই হচ্ছে মেটাবলিক ওয়াটার। ওকে, তাহলে এই চারটা আমি কিন্তু ইনটেক ইয়েতে দেখিয়েছিলাম যে ফ্যাট থেকে কতটুকু আসবে 1 ml পার গ্রাম, প্রোটিন থেকে আসবে হচ্ছে 0.8 ml পার গ্রাম, এবং কার্বোহাইড্রেট থেকে তোমার 0.6 ml পার গ্রাম। এরকম একটা ওয়াটার আসে, আমরা মেটাবলিক ওয়াটার পাই।
কিন্তু এই যে পাই কেন, এখানে আমরা দেখলাম যে ফ্যাটে বেশি পাচ্ছি না 1 ml পার গ্রাম। এই ফ্যাটে কেন বেশি কার্বোহাইড্রেট প্রোটিনের থেকে? কারণ হচ্ছে ফ্যাটের মধ্যে বেশি পরিমাণের হাইড্রোজেন থাকে। এই হাইড্রোজেনটা তখন অক্সিজেনের সাথে জয়েন করে ওয়াটার তৈরি করে, এটাই কারণ আর কি। সেই জন্য আমরা ফ্যাট থেকে একটু বেশি মেটাবলিক ওয়াটার পাই রাদার দ্যান প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট। ঠিক আছে, নেক্সট ওয়াটার হোমিওস্ট্যাসিস। তাহলে যদি আমরা ব্রড হেডলাইনে তোমার কোশ্চেন আসে ওয়াটার হোমিওস্ট্যাসিস বলতে কি বুঝো, তাহলে তোমাকে কি করতে হবে, টোটাল বডি ওয়াটার সম্পর্কে একটু বলতে হবে, ডিস্ট্রিবিউশন অফ বডি ওয়াটার যেটা দিয়েছি সেরকম একটু বলতে হবে, ওয়াটার ব্যালেন্স, ওয়াটার ইনটেক অ্যান্ড আউটপুট এই সম্পর্কে একটু বলতে হবে। এই তিনটা জিনিসকে একবারে কম্পাইল করে যে জিনিসটা পাবো আমি, দ্যাট ইজ ওয়াটার হোমিওস্ট্যাসিস, এবং প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদাভাবে ডিসক্রাইব করা হয়েছে। এখন আজকের দিনের জন্য লাস্ট টপিক হচ্ছে ওয়াটার টার্নওভার। ওয়াটার টার্নওভার কথাটার মানে হচ্ছে গিয়ে মানে ওই যে বাংলায় কথা বলে যে এদিকের জিনিস ওদিকে করা আর কি, এটা হচ্ছে সেটা। কেমন? পার্সেন্টেজ অর ফ্র্যাকশন অফ ইসিএফ। এবং এই ওয়াটার টার্নওভারটা কার সাথে রিলেটেড? আমাদের ইসিএফ এর সাথে রিলেটেড। এটা আইসিএফ এর মানে পার্টিসিপেশন নাই। এটা কি তাহলে? নর্মালি আইসিএফ এর কোনো পার্টিসিপেশন নাই। ওয়াটার টার্নওভার নর্মাল হেলদি পার্সনের ক্ষেত্রে ওয়াটার টার্নওভারটা হবে মেইনলি ইসিএফ ভলিউম থেকে, এবং সেটা কত? একটা পোর্শন, একটা ফ্র্যাকশন, একটা পার্সেন্টেজ অফ ইসিএফ ভলিউম কি হবে? লস্ট হবে। ইসিএফ ভলিউম থেকে কার্টেল হবে, মানে বের হয়ে যাবে, ওয়াটার আউটপুট হয়ে যাবে। আবার যতটুকু আউটপুট হলো সেটা এগেইন মেকআপ পার ডে, এবং সেটা আবার মেকআপ করতে হবে, মেকআপ হবে। সেই প্রসেস, সেই জিনিসটাকে আমরা বলেছি ওয়াটার টার্নওভার। একটা কিছু আমি একটা জায়গা থেকে সরিয়ে নিলাম, সেই সরিয়ে নিয়ে যে একটা গ্যাপ হলো, একটা ভ্যাকুয়াম হলো, সেই ভ্যাকুয়ামটাকে আমরা আবার ফিল আপ করবো। এই যে ভ্যাকুয়াম তৈরি করা এবং ফিল আপ করা, এই ম্যানুভারটাই হচ্ছে ওয়াটার টার্নওভার। যখন এটা ওয়াটারের ক্ষেত্রে হবে, এবং সেটা কোন কম্পার্টমেন্টে হবে? ইসিএফ এ হবে। ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টে যখন হবে, দ্যাট ইজ নোন অ্যাজ ওয়াটার টার্নওভার। তাহলে ডেফিনেশনটাকে যদি আমি বাই ল্যাঙ্গুয়েজ বলতে চাই, দ্য পার্সেন্টেজ অর ফ্র্যাকশন অফ ইসিএফ ভলিউম দ্যাট ইজ লস্ট অ্যান্ড গেইন মেকআপ পার ডে ইজ নোন অ্যাজ ওয়াটার টার্নওভার। এবং আফটার ইনটেক অফ ওয়াটার কি হবে? মানে প্রসিডিউরটা কেমন হয়? প্রসিডিউরটা এরকম হবে যে আমরা পানি খেলাম, খাওয়ার পর এটা কি হলো? এই পানিটা যে ইসিএফ এর সাথে মানে মিক্স হয়ে গেল আর কি। কিন্তু তার মানে এই না যে আমি যে পানিটা খাচ্ছি সেটাই আউটপুট হয়ে যাচ্ছে, লস্ট হচ্ছে, তা কিন্তু না। এটা হচ্ছে আফটার ইনটেক অফ ওয়াটার ইট মিক্স উইথ ইসিএফ। when there is output of water, it doesn't mean that the amount of water which is taken is getting out. এরকম ব্যাপার না, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, রাদার কি হচ্ছে, আউটপুট অফ ওয়াটার টেক্স প্লেস ফ্রম ইসিএফ। বেসিক্যালি ইসিএফ কম্পার্টমেন্ট থেকে আমাদের ফ্লুইড আউটপুট হবে। দ্যাট মিনস মানে কম্পার্টমেন্ট, ইসিএফ কম্পার্টমেন্ট ইজ এফেক্টেড বাই বোথ ওয়াটার ইনটেক অ্যান্ড আউটপুট। আমাদের ইসিএফ এর কম্পার্টমেন্টে যে আমরা যে ফ্লুইডটা খেলাম ওটা ইসিএফ এ যাবে, যে ইসিএফ এর ফ্লুইডের সাথে এটা মিক্সড আপ হয়ে যাবে, তারপর ইসিএফ থেকে আমাদের একটা অ্যামাউন্ট আবার আউটপুট হবে, এবং এটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করাই হচ্ছে ওয়াটার টার্নওভার। এখন ওয়াটার টার্নওভার জিনিসটাকে, এটা তো আমি ল্যাঙ্গুয়েজে বললাম, এখানে পরবর্তী দুইটা স্লাইডে আমি ফর্মুলাটা দেখাবো। বিফোর দ্যাট আমি এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। নেক্সট স্লাইডে ফর্মুলাটা আছে। আমরা প্রিভিয়াস যে কথাবার্তাগুলো বলেছি সেখান থেকে আমরা এই ইনফরমেশনগুলো কি পেয়েছি যে এভরিডে আমরা কতটুকু ওয়াটার লস করব, সেটা হচ্ছে কি 2.6 লিটার পার ডে, তাই না? এটা আমরা কিন্তু পড়েছি ওয়াটার আউটপুট। এটা কোথা থেকে হচ্ছে? ইসিএফ থেকেই হচ্ছে। সেটা কত? 2.6 লিটার পার ডে। এটাকে আমরা যদি লিটারকে মিলিলিটারে করি, 2600 ml পার ডে। এখন আমরা যে ওই যে 70 কেজি অ্যাডাল্ট মেইলের ক্ষেত্রে আমরা খেয়াল আছে, নর্মাল ইসিএফ ভলিউম আমরা বলেছিলাম 42 লিটারের মধ্যে 14 লিটার, ঠিক আছে? 14 লিটারটাকে আমরা এমএল এ করে ফেলি 14,000 ml। এখন আমরা একটু মানে তোমাদের যেটা ইউনিটারি মেথড বা বাংলায় বলে ঐকিক নিয়ম, একটু ঐকিক নিয়মে একটু অঙ্ক করি। আমার মনে হয় অঙ্ক এত ভুলে যাও না, এটা মনে আছে। ওয়াটার টার্নওভার কি হবে? যে
আমাদের কতটুকু ইনটেক অথবা আউটপুট হয়েছিল, তাই না? 2600 আমরা ইনটেক আউটপুট চার্টে দেখেছি 2600 ml আমরা ইনটেক করেছি অথবা আউটপুট করেছি, সেটাকে আমরা ভাগ দেব ইসিএফ কম্পার্টমেন্টে কতটুকু ফ্লুইড আছে, দ্যাট ইজ 14,000 ml পার ডে। এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব। এটা ক্যালকুলেট করে আলটিমেটলি যেটা আসলো সেটা হচ্ছে 18%। তাহলে পরে ফর অ্যান অ্যাডাল্ট পারসন এভরি ডে 18% water of ECF is lost and the same amount is taken up by ECF. এই যে স্লাইড চেঞ্জ হয় না ম্যাম। না, আমি তো এটাই দেখাচ্ছি। স্লাইড চেঞ্জ হয়নি? চেঞ্জ হয়েছে স্লাইড? না ম্যাডাম, আগেরটাই আছে। ওয়াটার টার্নওভারটা আছে ম্যাম। আছে? জি ম্যাডাম। ওয়াটার টার্নওভার ডেফিনিশনটা আছে? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে কেন হচ্ছে না? না পাচ্ছেন এবার হয়েছে? নো না ম্যাডাম। ম্যাম, ওইটাই আছে। আচ্ছা, এখন আসছে? রেসপন্স করো। জি ম্যাডাম। ক্যালকুলেশন অফ ওয়াটার টার্নওভার আসছে। টার্নওভার এটা আসছে এখন? আচ্ছা, জি ম্যাডাম। এটা আমি বলেছি, তারপর আরেকবার রিপিট করছি যেহেতু তোমরা স্লাইডটা দেখোনি, যে এভরি ডে উই আর লুজিং অর দেন টেকিং ফ্রম ইসিএফ 2.6 লিটার পার ডে। আমরা ওয়াটার ইনটেক এন্ড আউটপুট চার্টে আমরা দেখিয়েছিলাম যে 2600 ml পার ডে ওয়াটার ইনটেক করছি আমরা অথবা আউটপুট হচ্ছে, তাই না? আর আমরা যেটা ওয়াটার ডিস্ট্রিবিউশন, যেটা বডি ফ্লুইড কম্পার্টমেন্টে আমরা 70 কেজি অ্যাডাল্ট মেলে 42 লিটার ফ্লুইডের মধ্যে আমরা দেখিয়েছিলাম যে ইসিএফ এ থাকে হচ্ছে 14 লিটার। সেই ক্ষেত্রে 14 লিটারটাকে এমএন করলে আমরা 14,000 ml পর্যন্ত আমরা পাচ্ছি। এখন এইটার ফর্মুলাটা আমি নেক্সট স্লাইডে দেখাবো, কিন্তু এখানে একটু আমি ক্যালকুলেশনটা দেখাই। দেখো যে আমাদের ইসিএফ, আমাদের ডেইলি ইনটেক আউটপুট কত হচ্ছে? 2600 ml পার ডে, যেটা আমরা আগের স্লাইডে আমরা ডেফিনেশনে পড়েছি পার্সেন্টেজ ফ্র্যাকশন অফ ইসিএফ ভলিউম দ্যাট ইজ লস্ট অ্যান্ড এগেইন মেকআপ। তার মানে পার্সেন্টেজ অর ফ্র্যাকশন অফ ইসিএফ ভলিউম। আমাদের ইসিএফ ভলিউম হচ্ছে 14 লিটার, দ্যাট ইজ 14,000 ml। তার একটা পার্সেন্টেজ অর ফ্র্যাকশন ইসিএফ ভলিউম যেটা, সেটা হচ্ছে 26 ml পার ডে। এইটাকে আমরা 26 ml পার ডে কে আমরা হচ্ছে 14,000 ml দিয়ে ডিভাইড করব এবং 100 দিয়ে মাল্টিপ্লাই করব। ইউনিটারি মেথড একটা। এখানে আমরা পেলাম তাহলে কত? আমরা পেলাম, রেজাল্ট পেলাম 18%। এই 18%টা হচ্ছে গিয়ে ওয়াটার টার্নওভার আসলে রেট। এটা হচ্ছে ওয়াটার টার্নওভার রেট। রেট যখন থাকবে সেটাতে কোনো ইউনিট থাকে না, একটা পার্সেন্টেজ থাকবে। সো ফর অ্যান অ্যাডাল্ট পারসন এভরি ডে 18% ওয়াটার অফ ইসিএফ। এটা কিন্তু আইসিএফ এ কোনো রোল নাই, সবকিছু ঘটছে ওয়াটার টার্নওভার, পুরোটাই ঘটছে ইসিএফ এর মধ্যে। ইসিএফ ইজ লস্ট অ্যান্ড দ্য সেম অ্যামাউন্ট ইজ টেকেন আপ বাই ইসিএফ। এইটাই হচ্ছে ওয়াটার টার্নওভার। তাহলে এই যে আমি দেখলাম যে একটা ফ্র্যাকশন অফ ইসিএফ ভলিউম দ্যাট ইজ 2600, এটাকে আমি টোটাল ইসিএফ ভলিউম দিয়ে ভাগ দিলাম, ডিভাইড করলাম এবং 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে আমরা ওয়াটার টার্নওভার রেট পেলাম। এই যে কাজটা করলাম, এটাকে যদি আমি এখন একটা ফর্মুলাতে ফেলি, তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি? ওয়াটার টার্নওভার ইকুয়াল টু ডেইলি লস অবলিক গেইন ইনটু 100 ডিভাইডেড বাই ইসিএফ ভলিউম। তাহলে এইটাই হচ্ছে ফর্মুলা অফ ওয়াটার টার্নওভার। ডেইলি লস অর গেইন আমরা ইনটেক আউটপুট চার্ট থেকে দেখেছি, ডেইলি লস হচ্ছে অথবা গেইন হচ্ছে 2600 ml। তাহলে সেটাই আমরা আগের স্লাইডে লিখেছিলাম 2600 ml পার ডে। আর হচ্ছে টোটাল ইসিএফ ভলিউম আমরা জানি 14 লিটার, সেটাকে আমরা এমএল এ করেছি 14,000 ml পার ডে ইন্টু 100। তাহলে করলাম এই 80%। এই 18%ই হচ্ছে গিয়ে ওয়াটার টার্নওভার। এন্ড ওয়াটার টার্নওভার কিসের কিসের উপর ডিপেন্ড করবে? এই চারটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে: ডায়েটারি হ্যাবিট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেটাবলিক স্টেট এন্ড অ্যাটমসফেরিক টেম্পারেচার। এটা এক্সপ্লেনেশন গুলো তোমরা জানো। ডায়েটারি হ্যাবিট যেটা, সরি
ওয়াটার টার্নওভার রেটটা হচ্ছে ডিপেন্ড করবে ডায়েটারি হ্যাবিট। যদি কেউ ওয়াটার ইনটেক কম হয় তাহলে তার ওয়াটার টার্নওভার কম হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একজন ডে লেবারার, রিক্সা পুলার, তার ডেইলি বেসিসে যে সোয়েটিং হয়, একজন এসিতে বসে যে কাজ করবে তার সোয়েটিং কিন্তু সেই লেভেলে হবে না। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে ওয়াটার টার্নওভার ডিপেন্ড করবে। মেটাবলিক স্টেট, যার হাইপার মেটাবলিক স্টেট আছে তার টার্নওভার রেট বেশি, যেমন ডায়াবেটিস বলো কিংবা যে অ্যাটমসফেরিক টেম্পারেচার, কারো যদি ফিভার থাকে তার টার্নওভার রেট বেশি। অ্যাটমসফেরিক টেম্পারেচার হট হিউমিডে ওয়াটার টার্নওভার বেশি হবে, কিন্তু কোল্ড অ্যাটমসফিয়ারে ওয়াটার টার্নওভার কম হবে। এই যে লাস্টে একটা কথা আছে, এইটা নিয়ে আমার পরবর্তী একটা স্লাইড আছে এবং এটা খুব ইম্পর্টেন্ট ফর এক্সাম, যে ইন কেস অফ ইনফ্যান্ট ইট ইজ রাফলি অ্যাবাউট 40 to 50%। এখন কেন বলা হয়েছে যে ইনফ্যান্টের ক্ষেত্রে, আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে ওয়াটার টার্নওভার রেট অনলি 18%, কিন্তু ইনফ্যান্টের ক্ষেত্রে এটা অলমোস্ট 40 to 50%। এটা তো অনেক বেশি। এই অনেক বেশি কেন? অনেক বেশি কেন এবং এটার ইফেক্টটা কি? অনেক বেশি কেন এবং ইফেক্টটা কি সেটা বলি, একটা কোশ্চেন দিয়েই বলি, যে হোয়াই ইনফ্যান্ট আর মোর প্রন টু ডিহাইড্রেশন। সাধারণত কি হয়, ডায়রিয়া একটা সিচুয়েশন আছে কিংবা সিভিয়ার ভমিটিং কিংবা সিভিয়ার সোয়েটিং যদি ইনফ্যান্টদের ক্ষেত্রে হয়, তারা খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে যায়। তার মেইন কারণ হচ্ছে এইটাই যে বিকজ নর্মালি দ্য ওয়াটার টার্নওভার অফ ইনফ্যান্ট ইজ অ্যাবাউট 40 to 50%। তার মানে কি হয়, দেখো ওয়াটার টার্নওভার রেট 40 to 50% ইন ইনফ্যান্ট বলতে আমি যদি এক্সপ্লেইন করি এরকম, যে ডেইলি নর্মালি কোনো ধরনের অসুখ নাই, নো ডায়রিয়া, নো ভমিটিং, কিছু নাই, নর্মাল কন্ডিশনে প্রতিদিন একজন ইনফ্যান্টের এক্সট্রা সেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট থেকে 40 to 50% ইসিএফ, দ্যাট ইজ এক্সট্রা সেলুলার ফ্লুইড টার্নওভার হচ্ছে নর্মালি। যেখানে অ্যাডাল্টে হয় 18%, সেখানে নর্মালি হচ্ছে 40 to 50%। তারপরে যদি সেই বাচ্চাটা ডায়রিয়ায় আক্রান্ত হয় কিংবা ভমিটিং হতে থাকে তার, তখন কি হবে, ডায়রিয়া হলে আমরা জানি বডি থেকে ফ্লুইড বের হয়ে যায়। সেই ফ্লুইডটা তাহলে কোথা থেকে বের হবে? ইসিএফ ফ্লুইড, ইসিএফ কম্পার্টমেন্ট থেকেই হবে। সেই ইসিএফ কম্পার্টমেন্ট থেকে তাহলে কি হলো, নর্মালি তার 40 to 50% ইসিএফ ফ্লুইড বের হয়ে যাচ্ছে, সেটা তার নর্মাল ইনটেক দিয়ে কভার হওয়ার কথা। প্লাস হচ্ছে ডায়রিয়া হলে কি হবে, সেই 40 to 50% এর সাথে আরো একটা পার্সেন্ট, ধরো যদি মাইল্ড ডায়রিয়া হয় 10%, মডারেট 20%, সিভিয়ার হলে 30% ইসিএফ কম্পার্টমেন্ট থেকে ফ্লুইড এক্সক্রিট আউট হয়ে যাচ্ছে। তখন তাহলে টোটাল কত, প্রায় 70 to 80% ফ্লুইড টার্নওভার হচ্ছে ইসিএফ কম্পার্টমেন্ট থেকে। তাহলে কি হবে সেই বাচ্চার অবস্থা, যদি তার ওরাল স্যালাইন দিয়ে কিংবা আইভি ফ্লুইড দিয়ে এটা কারেকশন না করা হয় ওই ফ্লুইডটাকে, তখন কি হবে, তার ডিহাইড্রেশন ডেভেলপ করবে। এই জন্যই বলা হয় যে ইনফ্যান্ট আর মোর প্রন টু ডিহাইড্রেশন। এইটাই হচ্ছে কথা, যে সো নর্মালি অ্যাবাউট হাফ অফ দি অ্যামাউন্ট অফ ECF is getting out from the body every day, which is fulfilled later. In above case, that is in diarrhea, normal 40 to 50% plus the extra amount of lost fluid make the infant very quickly and more dehydrated in comparison to adult. এবং আগে যে একটা স্লাইডে আমি দেখিয়েছিলাম যে ইনফ্যান্টদের বেজাল হিট প্রোডাকশন বেশি, রেশিও অফ বডি সারফেস এরিয়া টু বডি ওয়েট বেশি এবং রেনাল কনসেন্ট্রেটিং পাওয়ারও কম। সো এইসব কারণেও যেটা হচ্ছে বাচ্চাটা বেশি খুব র্যাপিডলি ডিহাইড্রেটেড হয়ে যাবে। এটা খুবই একটা পেড কোশ্চেন ফর রিটেন এক্সাম এবং ভাইভাতেও জিজ্ঞাসা করেন। দিস ইজ অল অ্যাবাউট টুডেস টপিক। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কেউ কিছু বলবে? নো ম্যাডাম। তাহলে থ্যাংক ইউ, আজকের মতো থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম। ছুটি কেমন কাজে লাগলো সবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছুটি সবার কেমন লাগলো কাজে? জি স্যার, মোটামুটি স্যার ভালোই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপা, সুন্দর হয়েছে আপা। ইনশাআল্লাহ আমি মাঝখান থেকে জয়েন করতে পারছি, প্রথম থেকে পারিনি। আচ্ছা আচ্ছা।
তাহলে অফ করে ঠিক দিচ্ছি আছে। আজকে। Please.